हेलो बच्चों, क्या हाल चाल। तो आज के আমরা তোমাদের এই 13 সেপ্টেম্বরে যে নিট এক্সাম হয়ে গেল, যে ফিজিক্সের পেপার ছিল, 45 যে কোশ্চেন ছিল, তো তার আজকে আমরা সলিউশন করব এবং আজকে আমরা ডিটেইলে ওর কিভাবে খুব সহজেই বিভিন্ন রকম প্রবলেমের তোমরা সমাধান করতে পারো সেই সমস্ত ট্রিক আজকে আমরা শিখব এবং আজ বিভিন্ন প্রবলেমকে কীভাবে ফেস করতে হয়, কীভাবে খুব সহজেই তার অ্যান্সারকে খুঁজে পেতে হয় সে সম্পর্কে ডিসকাস করবো। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুদীপ্তা সামন্ত অ্যান্ড দিস ইজ ইউর ফেয়ারাস ইউটিউব চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। তো দেখো, আমরা আজকে তোমাদের কাছে নিট ইউজি 2020 তার যে কোশ্চেন আসছিল ফিজিক্স থেকে, টেক্সট বুকলেট কোড F2, ফিজিক্সের কোশ্চেন স্টার্ট হচ্ছে 136 থেকে। তো তোমরা দেখো তোমাদের স্ক্রিনে যে প্রশ্ন দেখাচ্ছে 136 নম্বরে, ইন এ গিটার মিন্স ইউ নো টিং টিং টিং, ওকে, ইন এ গিটার two strings A and B made of same material are slightly out of tune and produced beat of frequency 6 Hz. When tension in B is slightly decreased, the beat frequency increases to 7 Hz. If the frequency of A is 530 Hz, the original frequency of B will be what? Okay, so for this particular problem there are two strings available and one frequency is given f of A. Frequency of A string is given 530 Hz, and also mention here the beat of frequency 6 Hz. That means the frequency of FB differed by 6 Hz. That means এখানে বলেছে একটা 6 হার্জের বিট তৈরি হয়। তার মানে এটাই যে FBর ফ্রিকোয়েন্সিটা F এর ফ্রিকোয়েন্সি থেকে 6 হার্জের পার্থক্য মানে এর থেকে 6 হার্জ বেশি হতে পারে বা এর থেকে 6 হার্জ কম হতে পারে, মানে দুটো পসিবিলিটি আছে। এ হতে পারে 536, 30 ছিল তাহলে 6 বেশি হলে 536 হতে পারে, বা 6 হার্জ কম হতে পারে এর থেকে, এমন হতে পারে 524 এত হার্জ। তাহলে এইবার প্রশ্ন হলো যে দুটোর মধ্যে আমি কোনটাকে চুজ করব। তো তার জন্য প্রশ্নের সেকেন্ড হাফে বলা আছে যে যদি আমি বিকে একটু ডিক্রিজ করি ওর টেনশনটা, আমরা জানি যদি তারের টানকে যদি কমানো হয় তাহলে কী হয়, ওর ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে করে কমতে থাকে, ঠিক, ওর ফ্রিকোয়েন্সি আস্তে করে কমবে এবং বলা হচ্ছে তখন ওদের মধ্যে বিট হবে 7 হার্জের। বিট 7 হার্জ মানে এর থেকে 7 হার্জের পার্থক্য হবে এফবিতে। তো দেখো যদি আমি লুজ করি, যদি এর এক ঘর কমে ফ্রিকোয়েন্সিতে তাহলে এর কমে কত হতো 535, 536 ছিল, কমে হবে 535, আর যে 524 ছিল তার যদি এক ঘর কমে, কারণ আমরা জানি ডিক্রিজ করলে টানকে তার ফ্রিকোয়েন্সি কমে যায়, তাহলে এর কত হতো কমে, এর কমে হতো 523। তো তাহলে এবার তুমি দেখো এই 530 থেকে কোন সংখ্যাটাকে বিয়োগ করলে 7 মিলবে। 530 থেকে 535 বাদ দিলে 5, এটা ধরলে তৈরি করবে 5 বিট, কিন্তু 5 বিট নয়, তোমার প্রশ্নে বলা আছে 7 হার্জের একটা বিট তৈরি করতে হবে। তার মানে দেখো 530 থেকে যদি 523 বাদ দাও, দেখো একটা 7 হার্জের পার্থক্য আসবে, তার মানে একমাত্র এই ফ্রিকোয়েন্সিটাই একটা 7 হার্জের বিট তৈরি করতে পারে। তাহলে বি তারের অরিজিনাল ফ্রিকোয়েন্সি কত হবে 524 হার্জ। ক্লিয়ার? সো অপশানগুলোর মধ্যে দেখো 4 নম্বর যে অপশানটা আছে সেটা কিন্তু কারেক্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্নে যাও, একদম ওর পরেরটা 137 নম্বর প্রশ্ন। এখানে যে প্রশ্নটা বলা আছে, দ্য ইনক্রিজ ইন দ্য উইথ অফ দ্য ডিফ্লেকশন রিজিয়ন ইন এ পিএন জাংশন ডায়োড ইজ ডিউ টু। আমরা সবসময় জানি একটা পিএন জাংশন ডায়োডের যদি ডিফ্লেকশন রিজিয়ন ইনক্রিজ করে মানে বাড়তে থাকে, সেটা একমাত্র পসিবল যদি ওটাকে আমি রিভার্স বায়াসে রাখি। সো ফ্রম দ্য গিভেন অপশানগুলোর মধ্যে 4 নম্বর যে অপশানটা আছে দেখো, রিভার্স বায়াস অনলি, সেটাই হবে ঠিক উত্তর, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার ওটাই। ওর পরের প্রশ্নে যাও 138 নম্বর। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্ন, দ্য কোয়ান্টিটিজ অফ হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ টু সলিড কপার স্ফেয়ার অফ রেডিয়াস R1 অ্যান্ড R2। এখানে একটা রিলেশন বলা আছে, R1 ইকুয়ালস টু 1.5 R2 through 1 Kelvin are in the ratio, okay, 4 option given here।
তো দেখো 138 নম্বর প্রশ্নটা কি করবে, আমরা তাপের রাশিমালা কি জানতাম, H সমান হতো ms del T, ঠিক। কিন্তু এখানে দেখো দুটো গোলকই একই মেটেরিয়াল দিয়ে তৈরি, কপার দিয়ে তৈরি, তার মানে দুজনেরই S সমান। আচ্ছা, তাহলে আমি দুটো রেশিও করি, এই আমি যদি H1/H2 করি দুটো স্ফিয়ারের জন্য, আবার দেখো দুজনেরই 1 কেলভিন করে উষ্ণতা বাড়িয়েছে, তার মানে ডেলটির মানও দুজনেরই সমান, তার মানে অনুপাত করলে এস আর ডেলটি কেটে যাবে, থাকে কি শুধু এর জন্য থাকবে m1 প্রথম স্ফিয়ারের জন্য, দ্বিতীয় স্ফিয়ারের জন্য থাকবে m2। আবার আমরা ভর সমান কি জানি, m সমান হয় আয়তন ইন্টু ঘনত্ব, v ইন্টু রো, m সমান। যেহেতু দুটো একই মেটেরিয়াল দিয়ে তৈরি, তার মানে দুজনের ঘনত্বও সেম হবে, তাহলে ওর অনুপাত করলে ও কেটে যাবে, তাহলে আমি ইজিলি m এর জায়গায় v লিখতে পারি, এখানে লিখবো আমি v1/v2, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা বলো আমরা যে কোনো স্ফিয়ারের ভলিউম কী করে বের করতে পারি, গোলকের ক্ষেত্রে গোলকের আয়তনের সূত্র কি হয়, 4/3 পাই আর কিউব। তো প্রথমটার জন্য ধরি 4/3 পাই r1 এর কিউব, আর 2 নম্বরটা ধরি 4/3 পাই r2 কিউব। দেখো 4/3 পাই কেটে যাবে, থাকে শুধু কি r1 কিউব বাই r2 কিউব। আচ্ছা, আবার দেখো তোমার ওখানে প্রশ্নে কন্ডিশন বলা আছে r1 সমান 1.5 of r2। তো ইজিলি এবারে এই r1 এর জায়গাতে এই ভ্যালুটা বসিয়ে দাও, 1.5 r2। তো দেখো কি আছে এখানে, 1.5 r1 সরি r2 তার কিউব ডিভাইডেড বাই r2 কিউব। দেখো r2 কিউব কেটে যাবে, থাকে কি শুধু 1.5 এর কিউব। 1.5 মানে আমি লিখতে পারি 3 এর 2, তার কিউব মানে 3 এর কিউব মানে 27, আর 2 এর কিউব মানে 8। সো দেখো তোমার অপশান অনুযায়ী তাহলে কোয়ান্টিটিজ অফ হিট রিকোয়ার্ড তার রেশিও H1/H2 হবে অপশান নাম্বার 3 27/8। ওকে ওকে, ওর একদম পরের প্রশ্ন দেখো 139, এ সিরিজ LCR সার্কিট ইজ কানেক্টেড টু অ্যান AC ভোল্টেজ সোর্স, when L is removed from the circuit the phase difference between current and voltage is pi/3. If instant C is removed from the circuit the phase difference is again pi/3 between current and voltage. So the question is the power factor of the circuit is what? Okay, we know the relation tan phi equals to XL minus XC/R, right? সো এখানে বলেছে দেখো দুবার দুরকম রিমুভ করবে, একবার সি মানে ক্যাপাসিটারকে রিমুভ করবে, একবার এল মানে ইন্ডাক্টরকে রিমুভ করবে। যখন সিকে রিমুভ করবে তখন ট্যান ফাই কী হবে, আচ্ছা তখন বলছে ট্যান ফাইয়ের মান হচ্ছে pi/3 বলা আছে প্রশ্নে, তাহলে ট্যান pi/3 ইকুয়ালস টু সি রিমুভ মানে এক্সসি থাকছে না, শুধু এক্সএল থাকবে, XL/R, রাইট। আবার যখন এলকে রিমুভ করবে তখনও বলা আছে দেখো অ্যাঙ্গেলটা হবে ট্যান pi/3, ফাইয়ের মান pi/3। এলকে রিমুভ করা মানে এক্সএলটা থাকছে না, শুধু থাকবে XC, তাহলে XC/R। তার মানে দেখো যেহেতু এও ট্যান pi/3 এও ট্যান pi/3, তার মানে আমি বলতে পারি এই দুজন সমান, XL মাইনাস এইটা XL/R সমান XC/R। এইটা দেখো আর কেটে যাবে, আলটিমেট যেটা থাকবে এখানে XL সমান XC। এই কন্ডিশন কখন হয়, একমাত্র পসিবল যদি রেজোনেন্স হয় সার্কিটে, ঠিক। তার মানে এই কন্ডিশন ইন্ডিকেট করছে এটা রেজোনেন্স হচ্ছে। আর রেজোনেন্স হলে আমরা কি জানি, রেজোনেন্স হলে জেড এর মান হয় আর এর সঙ্গে সমান। তাহলে তুমি পাওয়ার ফ্যাক্টর বের করো, আমরা পাওয়ার ফ্যাক্টর কি জানি, পাওয়ার ফ্যাক্টর হয় রোধ বাই জেড, আর বাই জেড। তুমি মান বসাও, দেখো এখানে আর জেড দুটোই তো সমান, তো সমান হয়ে গেলে অনুপাত কত হবে 1। সো অপশানগুলোর মধ্যে পাওয়ার ফ্যাক্টর কোনটা হবে, তাহলে অপশান নাম্বার 1 প্রথমে যেটা আছে ওটাই সঠিক উত্তর। ওর একদম পরের প্রশ্নটা দেখো 140 নম্বর, এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড উইথ এ ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড ফ্রম দ্য টপ অফ a tower. It hits the ground after some time with a velocity of 80 meter per second. So এখানে তোমাকে জিজ্ঞাসা করছে the height of the tower is, ওকে। তো দেখো এই প্রবলেম কীভাবে সলভ করবে, একদম সিম্পল। আমরা যে নিয়মটা জানতাম v স্কোয়ার সমান হতো u স্কোয়ার প্লাস 2as, এইটা এখানে দেখো বলা আছে অন্তিম বেগ মানে এটা উপর থেকে, টাওয়ারের উপর থেকে একটা বলকে নিচের দিকে ছোঁড়া হলো, নিচে এসে পড়লো। প্রাথমিক বেগটা ছিল 20 মিটার পার সেকেন্ড, শেষমেশ হলো 80 মিটার পার সেকেন্ড,
তাহলে আমাকে এই হাইটটা এখন বের করতে হবে, এই হাইটটা। তো সিম্পলি দেখো মান বসাও তুমি, এখানে হাইট মানে এস এর মানটা বেরাবে আর কি, ঠিক আছে? মান বসাও, বির মান অন্তিম বেগ যেটা 80 স্কোয়ার সমান ইউ মানে প্রাথমিক বেগ 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এখানে যেটা জি কাজ করে সেটা, আর জির মান দেখো সাপ্লাই বলা আছে 10 ধরে নাও ইন্টু এস। তাহলে এখান থেকে হিসাব করো, এস এর মান বের করো, দেখো আসে এভাবে আশি স্কোয়ার মানে 6400 মাইনাস 2 দিয়ে 4 400 ডিভাইডেড বাই এটা নিচে নামবে 2 ইন্টু 10। ওকে, এটা বিয়োগ করলে হয় 6000 ডিভাইডেড বাই 20, উত্তর আসবে 300 মিটার। টাওয়ারটার উচ্চতা হচ্ছে 300 মিটার। সো অপশানগুলোর মধ্যে অপশান নাম্বার 2 যেটা আছে 300 মিটার, ওটাই সঠিক উত্তর। একদম ওর পরের প্রশ্ন 141 141, এখানে বলেছে ইন ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট ইফ দ্য separation between coherent source is half and the distance from the screen from the coherent source is doubled, then the fringe width become what? We know fringe width equals to lambda into capital D by small d. Here capital D indicates the distance of the screen from the coherent source and small d indicates separation between coherent source. এখন এখানে বলেছে যে যদি আমি স্মল ডি কে হাফ করে দিই, তো হাফ করো তাহলে, এখন তাহলে হাফ হয়ে গেলে তাহলে কী হবে d/2, আর ক্যাপিটাল ডিটাকে ডবল করবে বলছে মানে 2d। তাহলে আলটিমেট কত টাইমস আছে দেখো, এই দুইটা উপরে উঠবে মানে আলটিমেট 4 ইন্টু ল্যামডা d/d। তাহলে দেখো ফ্রিঞ্জ উইথ আগের থেকে এখন দেখো 4 টাইমস চলে আসছে, দেখতে পাচ্ছ? তাহলে তুমি ইজিলি বলতে পারো যে ফ্রিঞ্জ উইথটা এখন 4 টাইমস হয়ে যাবে। সো কারেক্ট অপশান ইজ অপশান নাম্বার 1, 4 টাইমস। নেক্সট কোশ্চেন, এখানে অনেকগুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট দেওয়া আছে, অনেকগুলো গ্রাফ দেওয়া আছে রেজিস্টিভিটির সঙ্গে টেম্পারেচারের। প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং গ্রাফ রিপ্রেজেন্টস দ্য ভেরিয়েশন অফ রেজিস্টিভিটি উইথ টেম্পারেচার ফর কপার। আমরা জানি কপার কি, কপার হচ্ছে ধাতু, আর যে কোনো ধাতুর ক্ষেত্রে যদি আমরা আস্তে আস্তে করে টেম্পারেচারকে বাড়াই তার অবশ্যই রেজিস্টিভিটিও ইনক্রিজ করবে, এবং সেটা কীভাবে ইনক্রিজ করবে, র্যাপিডলি, মানে গ্রাফটা আসবে এইভাবে। তাহলে সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 1। একদম পরের প্রশ্ন 143, এ লং সলিনয়েড অফ 50 সেমি লেন্থ হ্যাভিং 100 টার্নস ক্যারিং এ কারেন্ট অফ 2.5 ampere, the magnetic field at the center of the solenoid is। আচ্ছা, এখানে যে ডাটাগুলো দেওয়া আছে, এখানে যে ডাটা আছে সলিনয়েডটা লম্বায় আছে 50 সেমি, আমি সবকে এসআই করে নিই, তাহলে এটা আসবে 0.5 মিটার, আর ওখানে নম্বর অফ টার্নস বলেছে এনের মান আছে 100, কারেন্টটা বলেছে আয়ের মান 2.5 অ্যাম্পিয়ার। ওকে, আমরা ম্যাগনেটিক ফিল্ডের সূত্র জানি বি সমান হয় μ0 ni। এখানে কিন্তু দেখো স্মল এন আছে আর এখানে আছে ক্যাপিটাল এন, তাহলে স্মল এনের মান বের করতে হবে, স্মল এন সমান হয় ক্যাপিটাল এন ডিভাইডেড বাই ওর লেন্থ, মানে পার ইউনিট লেন্থে যেই পরিমাণ নাম্বার অফ টার্ন থাকে সেটা। তো মান সব সিম্পল, তুমি এনের মান দেওয়া আছে 100, এল আছে 0.5, তার মানে আসবে এটা 200 টার্নস। তো সিম্পলি মান বসাও এখানে, দেখো μ0 মানও এখানে সাপ্লাই আছে, μ0 মান দেওয়া আছে 4 পাই ইন্টু 10⁻⁻7, এনের মান বেরোলো 200, আই দেওয়া আছে 2.5, হিসাব করো, এটা মোটামুটি হিসাব করলে আর কি ওই 6.28 ইন্টু 10⁻⁻4 এত টেসলা এই অ্যান্সারটা আসে। তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে অপশান নাম্বার 3 যেটা আছে 6.28 ইন্টু 10⁻⁻4 টেসলা, সেটা হবে কারেক্ট অ্যান্সার, অপশান 3। একদম ওর পরের প্রশ্ন 144 নম্বর 144, লাইট অফ ফ্রিকোয়েন্সি 1.5 টাইমস দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি is incident on a photosensitive material, what will be the photoelectric current if the frequency is half the intensity is doubled? ওকে, তো দেখো এই প্রশ্নে প্রথমে বলা আছে লাইটের ফ্রিকোয়েন্সি, লাইট ফ্রিকোয়েন্সিটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে 1.5 টাইমস, তার মানে 1.5 ইন্টু থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, মানে তুমি μ0 ধরো, আমি ধরলাম μ0টা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তার হচ্ছে 1.5 টাইমস ছিল লাইটের ফ্রিকোয়েন্সি। এখন কি করছে, আগের থেকে হাফ করে দিয়েছে ফ্রিকোয়েন্সিকে লাইটের, তাহলে ওর হাফ করে দিলে কত আসবে এখন
0.75 মিউ জিরো। আমরা কি জানি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কাকে বলে? যেই ফ্রিকোয়েন্সি মিনিমাম দিলে তবেই ফটো ইলেকট্রিক এফেক্ট স্টার্ট করে, মানে কারেন্ট ফ্লো হওয়া স্টার্ট করে। তো এখানে যদি লাইটের ফ্রিকোয়েন্সিটা, এটা তো লাইটের ফ্রিকোয়েন্সি ছিল, এখন যদি লাইটের ফ্রিকোয়েন্সি তার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে কম হয়ে যায়, দেখো 0.75 ও মিউ জিরো, তাহলে এখানে তো কোনো ফটো ইলেকট্রিক এফেক্টই ঘটবে না, কারণ মিনিমাম যে ফ্রিকোয়েন্সিটা দরকার সেটাই দিচ্ছে না ওরা। তাহলে এখানে ফটো ইলেকট্রিক কারেন্ট কী হবে? যেহেতু এফেক্টই ঘটছে না, তাহলে কারেন্ট হবে জিরো, কোনো কারেন্টই যাবে না ওখানে। সো অপশন নাম্বার 2 0 ইজ দ্য রাইট অ্যান্সার। ওর একদম পরে 145 একটা প্রশ্ন দেওয়া আছে, এ স্ক্রু গেজ হ্যাজ লিস্ট কাউন্ট অফ 0.01 মিলিমিটার অ্যান্ড দেয়ার আর 50 ডিভিশনস ইন দ্য সার্কুলার স্কেল। সো দ্যান কোশ্চেন ইজ দ্য পিচ অফ দ্য স্ক্রু গেজ। আমরা জানি পিচ সমান হয় লিস্ট কাউন্ট ইন্টু ডিভিশন, নাম্বার অফ ডিভিশন। একদম সিম্পল, জাস্ট মান বসালেই চলে আসবে। লিস্ট কাউন্ট দেওয়া আছে 0.01 আর ডিভিশন আছে 50, তাহলে দুটো গুণ করলে আসে 0.5 এত মিলিমিটার। এটা রাইট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অপশন। অপশন এ 0.5 মিলিমিটার ইজ দ্য রাইট। একদম ওর পরে 146 যে প্রশ্নটা দেওয়া আছে, টু বডিজ অফ মাস 4 kg and 6 kg আর tied to the ends of the massless string. The string passes over a pulley which is frictionless. একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। The acceleration of the system in terms of acceleration due to gravity g is ওকে। তো দেখো এখানে যে ডায়াগ্রামের কথা বলছে, দুদিক থেকে দুটো বডিকে সাসপেন্ড করা আছে, ঝোলানো আছে এখানে। একটা আছে 6 কেজি, একটা আছে 4 কেজি। তাহলে যদি 6 কেজি হয় তাহলে কি পৃথিবী কী বল দিয়ে টানবে? 6G দিয়ে। আর ওকে টানবে 4G দিয়ে। আর ওর ফলে কী হবে? ওই দণ্ডিতাটার উপর দিকে টান তৈরি হবে, টেনশন T। আমরা কি জানি যে ভারী বস্তু সে নিচের দিকে নামবে আর যে হালকা সে উপর দিকে উঠবে। তাহলে এর ত্বরণটা হবে এই দিক বরাবর, এ ত্বরণে নামবে আর ও এ ত্বরণে উপর দিকে উঠবে, ঠিক? এবার আমি জাস্ট দুটো বডির ক্ষেত্রে ফ্রি বডির ডায়াগ্রাম থেকে আমি এই ক্যালকুলেশন করতে পারি। দেখো যেহেতু ত্বরণ নিচের দিকে ছিল, তার মানে এখানে 6Gটা হবে প্লাসে আর টিটা হবে মাইনাসে, কারণ এটা হচ্ছে ওর গতির বিরুদ্ধে যাচ্ছে টিটা। তাহলে এটা আসবে 6G মাইনাস টি সমান কি আসবে? ওর যে পরিমাণ ত্বরণ ইন্টু ওর ভর, মানে A ইন্টু 6 মানে 6A। ঠিক আছে, এখানে বেসিক্যালি আমি সেই F সমান MA লাগিয়েছি আর কি। এটা হচ্ছে F ইফেক্টিভ সমান MA, এমটা ছিল 6, এটা তো A আছে, ব্যাস। আর সেই বডির জন্য তার ক্ষেত্রে কত আসবে? তার দেখো উপর দিকে A আছে, তার মানে তার টিটা হবে প্লাসে আর 4Gটা হবে মাইনাসে, এটা নিচের দিকে আছে। তাহলে ওটা তার ক্ষেত্রে আসবে T মাইনাস 4G সমান 4A। এবার তুমি জাস্ট সিম্পল এই দুটোকে একসঙ্গে যোগ করে দাও, তুমি সবগুলোকে যোগ লাগাও একসঙ্গে। দেখো এখানে প্লাস টি মাইনাস টি কেটে যাবে দুটো, আর এটা 6G আছে মাইনাস 4G আছে, মানে থাকে এখানে 2G সমান এখানে 6A, এখানে 4A যোগ হলে হবে 10A। তোমাকে বের করতে বলছে এর মান, তাহলে A সমান কি আসবে? 2G/10 মানে G/5। এটা হলো সঠিক উত্তর। সো দেখো অপশানগুলোর মধ্যে অপশান নাম্বার 1 যেটা আছে G/5, ওটাই হবে সঠিক। একদম ওর পরের প্রশ্নে যাও, 147 ফর ট্রানজিস্টার অ্যাকশন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব কনসেপচুয়াল হয় এগুলো। দেখো যে অপশানগুলো আছে, প্রথম অপশান বলছে বোথ এমিটার জাংশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কালেক্টর জাংশন আর ফরওয়ার্ড বায়াস, এটা নয়। অপশান নাম্বার 2 দ্য বেস রিজিয়ন মাস্ট বি ভেরি থিন অ্যান্ড লাইটলি ডোপড, এইটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। বেস রিজনটা অবশ্যই হতে হয় খুব থিন এবং খুব লাইটলি ড্রপ করতে হয়। বাকি যে অপশানগুলো আছে বেস এমিটার অ্যান্ড কালেক্টর রিজিয়ন শুড হ্যাভ সাম ডোপিং কনসেন্ট্রেশনস, এটা ততটা ইম্পর্ট্যান্ট নয়। বেস এমিটার অ্যান্ড কালেক্টর রিজিয়ন শুড হ্যাভ সেম সাইজ, তার কোনো মানে নেই। তার মানে অপশানগুলো থেকে দেখা যাচ্ছে অপশান নাম্বার 2টা কারেক্ট। একদম পরের প্রশ্ন 148 ফর হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বোর মডেল ইজ নট ভ্যালিড। আমরা সবসময় জানি বোরের মডেল ভ্যালিড হতে গেলে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক অ্যাটম দিয়ে আমাকে কাজ করতে হবে। তো এখানে যে অপশানগুলো আছে দেখো তুমি, প্রথম আছে ডয়টেরন।
ডয়টেরিয়াম আমরা জানি ওটা হাইড্রোজেন আইসোটোপ, তো ডেফিনেটলি হবে। 2 নম্বর আছে সিঙ্গলি আয়োনাইজড নিয়ন অ্যাটম। এটা অবশ্যই ডাউটপূর্ণ, কারণ এই হাইড্রোজেন লাইক নয়। হাইড্রোজেন অ্যাটম তো অবশ্যই হবে। সিঙ্গলি আয়োনাইজড হিলিয়াম অ্যাটম, সিঙ্গলি আয়োনাইজড হিলিয়াম অ্যাটমও কিন্তু হাইড্রোজেন লাইক অ্যাটম হয়ে যায়। তার মানে এর মধ্যে যেটা ভ্যালিড নয় সেটা হবে অপশন নাম্বার 2 সিঙ্গলি আয়োনাইজড নিয়ন অ্যাটম, Ne+। একদম ওর পরের প্রশ্নে যাও। 149 a capillary tube of radius r is immersed in water and water raise in it to a height h. The mass of the water in the capillary is 5 gram. Another capillary tube of radius 2r immersed in water. The mass of the water that will raise in this tube is what? So 149 এর যে প্রবলেম, আমরা জানি ক্যাপিলারি টিউবের ক্ষেত্রে হাইটটা ওর ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, ওর রেডিয়াসের সঙ্গে সবসময় ব্যস্তানুপাতিক হয়। তার মানে যে যত সরু টিউব হবে, যার যত আরের মান কম হবে, তার তত বেশি হাইটে জল উঠবে, ঠিক আছে। আবার আমরা ঘনত্ব সমান কি জানি, আছে আমরা ভর সমান কি জানি, এম সমান হয় আয়তন ইন্টু ঘনত্ব, ঠিক। তার মানে ভরটা আয়তনের সঙ্গে সমানুপাতিক, ঠিক। আমরা একটা ক্যাপিলারি টিউবে জল উঠবে মানে কি, ওটা তো একটা সিলিন্ড্রিক্যাল শেপের হয়, সিলিন্ড্রিক্যাল শেপের হয়। তো একটা সিলিন্ডারের আয়তনের সূত্র কি হয়, আয়তন ভি সমান হয় পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা ইন্টু এইচ করে দিলে ওর পুরো আয়তনটা পাওয়া যায়। তো আমি ধরি প্রথমটার ক্ষেত্রে আয়তন V1। এখন 2 নম্বরটায় বলেছে ওর রেডিয়াসটাকে ডবল করে দিচ্ছে 2r, তাহলে এখন হবে কত, পাই ইন্টু 2r হোল স্কোয়ার ইন্টু, আচ্ছা যেহেতু এখানে আবার হাইটের সঙ্গে রেডিয়াসের ইনভার্সলি প্রপোর্শনাল আছে, তাহলে এখন যদি এখানে আমি 2r করে দিই আর এর জায়গায় 2r, তাহলে এইচটা তো আবার হাফ হয়ে যাচ্ছে। তাহলে এখন আর এইচ নয়, এখন এইচ হয়ে গেছে h/2, বুঝতে পারছো। দেখো একটু হিসাব করে নাও, এটা স্কোয়ার করলে 4 আসবে, আর এটা নিচে 2 আছে, ইন্টু পাই আর স্কোয়ার এইচ, মানে কাটাকাটি করলে 2 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো আগের যা আয়তন ছিল, এখন আয়তন দেখো ডবল হয়ে গেছে, দেখতে পাচ্ছ 2 ইন্টু এইটা। তাহলে আগের যে ভর দেওয়া আছে, দেখো তোমার প্রশ্ন অনুযায়ী এর ক্ষেত্রে মাস বলা ছিল 5 গ্রাম, যেহেতু আমরা জানি কি মাস হচ্ছে আয়তনের সঙ্গে প্রপোর্শনাল, আয়তন বেড়ে গেছে মানে তার ভরও বেড়ে যাবে ডেফিনেটলি। তো আগে ভর ছিল 5 গ্রাম, তাহলে এখন কত হবে, ও 2 টাইমস, মানে এখন হবে 2 ইন্টু 5 গ্রাম মানে 10 গ্রাম। সো এখানে অপশান অনুযায়ী অপশান নাম্বার 1 যেটা আছে 10.0 গ্রাম, ওটা হবে সঠিক উত্তর। একদম ওর পরের প্রশ্নটা 150 বলা আছে দ্য রেশিও অফ কম্বিনেশন মেড বাই ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্টস টু দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ। ওকে, আমরা সবসময় জানি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের তার কন্ট্রিবিউশন সবসময় সমান থাকে, তার মানে অবশ্যই ওদের রেশিও হবে অবশ্যই 1:1। ওকে, সো ফ্রম দ্য গিভেন অপশন নাম্বার 4 ইজ রাইট, 1:1। একদম ওর পরের প্রশ্ন 151 an iron rod of susceptibility 599 is subjected to a magnetic field of 1200 ampere per meter. The permittivity of the material of the rod is, আমরা মিউ আর সমান জানি সাসেপ্টিবিলিটি প্লাস 1 হয়, তো সাসেপ্টিবিলিটি আছে 599, তার সঙ্গে 1 যোগ করো মানে 600। এটা আমাকে বের করতে বলছে পারমিটিভিটি সমান হয় মিউ 0 ইন্টু মিউ আর। সিম্পলি মান বসাও, মিউ 0 মান দেওয়া আছে 4 পাই ইন্টু 10⁻⁻7 আর মিউ আর বেরোলো 600, জাস্ট হিসাব করলে উত্তর চলে আসবে। 6 4 24 আর দুটো শূন্য আছে, ইন্টু পাই এখানে একটা আছে 10⁻⁻7, 10⁻7 আছে, এখানে কতগুলো দশমিক আছে দেখো, এখানে দশমিক আছে, তাহলে এখন 1 ঘর 2 ঘর 3 ঘর সরিয়ে আনো, তাহলে আসবে 2.4 ইন্টু 3 ঘর মানে বাদ দিয়ে দাও 10⁻⁻4, 2.4 পাই ইন্টু 10⁻⁻4, অত টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 3, 2.4 পাই ইন্টু 10⁻⁴ টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। তো একদম দেখো ওর পরের প্রশ্ন 152 the Brewster angle IB for an interface should be what? ওকে, Brewster angle থেকে একটা প্রশ্ন পড়লো, তাহলে এখানে
আমরা ব্রুস্টার অ্যাঙ্গেলের সঙ্গে সম্পর্কে জানি মিউ সমান হয় tan IB। এই আইবিটা হচ্ছে ব্রুস্টার অ্যাঙ্গেল। আবার আমরা কি জানি মিউর মান সবসময় 1 থেকে বড় বা সমান হতে পারে, ঠিক? তাহলে বলো tan এর কোন রেঞ্জে তার ভ্যালু 1 থেকে বড় বোঝায়? একমাত্র পসিবল যে যদি ওটা 45 ডিগ্রি থেকে 90-র মধ্যে হয়, তবেই একমাত্র মিউর মান >1 হতে পারে। এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে অপশান নাম্বার এ যেটা আছে, অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। একদম পরের প্রশ্ন 153, দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ এ পার্টিকেল ইন এ সিম্পল হারমোনিক মোশন ইজ। আমরা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কি জানি? সিম্পল মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট এক্স এর মান কি হয়? a sin ওমেগা টি। আবার এর ক্ষেত্রে ত্বরণের মান কি হতো? সেই -a ওমেগা স্কোয়ার sin ওমেগা টি। মানে দুবার ডেরিভেটিভ করলে ত্বরণ পেয়ে যাই আমরা, ঠিক? তো দেখো দুটোর মধ্যে কী সম্পর্ক? এটা আছে প্লাসে, এটা বেরিয়েছে মাইনাসে। তার মানে একটা ডিরেকশন এই দিক বরাবর হলে একটা ডিরেকশন অবশ্যই ওর অপোজিটে হবে। তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 180 মিনস পাই রেডিয়ান। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 3 পাই রেডিয়ান। একদম পরের প্রশ্ন 154, two particles of mass 5 kg and 10 kg respectively are attached to the two ends of a rigid rod of length 1 meter with negligible mass. The center of mass of the system from the 5 kg particle is nearly at a distance of, okay, তাহলে একটা রিজিড রড রাখা আছে, তার দুটো প্রান্তে দুটো বডি রাখা আছে, একটা 5 কেজি আর 10 কেজি। এইভাবে আমাকে বলছে ওদের মধ্যে সেপারেশন আছে 1 মিটার। তার মানে আমি যদি ওর স্থানাঙ্ক প্রকাশ করি আর কি, যদি পজিশন দেখে তাহলে আমি এটাকে অরিজিন ধরে নিই 0.0, এটা অরিজিনে আছে। আর ওটা কি আছে ওর থেকে 1 মিটার দূরে, মানে ওর স্থানাঙ্ক হবে 1,0। এটা সিম্পলি আমি সেন্টার অফ মাস বের করার সূত্রে লাগাবো। সেন্টার অফ মাস হয় এই মাস ইন্টু ওর পজিশান। মাস মানে 5, পজিশান আছে 0, প্লাস তার মাস কত আছে 10, তার পজিশান আছে 1, ডিভাইডেড বাই ওদের দুজনের মোট মাস মানে 5 + 10। তো সিম্পলি হিসাব করে নাও। তারপরে উপরে 10 আছে, নিচে থাকবে যোগ করলে 15। 5 দিয়ে কাটো, 5 2 5 3 2 3 2 3 মানে হিসাব করলে কত আছে 0.6667 আসবে, শেষে 0.67 বলতে পারো। এইভাবে এত মিটারে বেরিয়েছে। তোমার দেখো প্রশ্নে বলা আছে সেন্টিমিটারে। সেন্টিমিটার করলে এটা আসবে 67 সেন্টিমিটার। 100 দিয়ে গুণ করতে হয় একে। অপশানগুলোর মধ্যে অপশান নাম্বার এ সেটা সঠিক। একদম পরের প্রশ্ন 155, 155 নম্বর। A spherical conductor of radius 10 semi has a charge of 3.2 × 10⁻⁷ coulomb distributed uniformly. What is the magnitude of electric field at the point of 15 semi from the center of the sphere? তো এখানে আমাকে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। আমরা ইলেকট্রিক ফিল্ডের সূত্র কি জানি? SI ধরে নিলে তাহলে আসবে 1/4πε0 × Q/r²। এটা সিম্পলি মান বসালে উত্তর চলে আসবে। এটার মান দেখো দেওয়া আছে 9 × 10⁹, আর এখানে যে আধান দেওয়া আছে কিউর মান 3.2 × 10⁻⁷। এটা আরটা দেওয়া আছে সেমিতে, মানে সিজিএসে আছে, ওটাকে মিটারে করে নিতে হবে, আসবে তাহলে 0.15 এত মিটার, মানে 0.15 স্কোয়ার। এটাকে সিম্পলি একটু হিসাব করে নিলে আর কীরকম আসবে 1.28 × 10⁵ নিউটন পার কুলম। ঠিক আছে, জাস্ট সিম্পলি মান বসে ক্যালকুলেশন করলেই সমস্ত রকম অ্যান্সারগুলো চলে আসবে। একদম পরের প্রশ্ন 156, assume that light of wavelength 600 nanometer is coming from star. The limit of resolution of the telescope whose object has a diameter of 2 meter is, আমরা লিমিট অফ রিজলিউশন জানি। লিমিট অফ রিজলিউশন যাকে বলা হয় d থিটা, তার মান হয় 1.22 λ/d। তো দেখো সিম্পলি জাস্ট মান বসানো ছিল, এখানে 1.22 থাকলো, ল্যামডার মান আছে 600 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে 10⁻⁹ ডিভাইডেড বাই, আর তার ডায়ামিটার বলা আছে 2। সিম্পলি ক্যালকুলেশন হিসাব করলে যেটা আসে আর কি 3.66 × 10⁻⁷ এত রেডিয়ান। ঠিক আছে, এটা আসবে লিমিট অফ রিজলিউশন। সো সঠিক অ্যান্সার আসবে এটা অপশান নাম্বার 3, 3.66 × 10⁻⁷ রেডিয়ান। একদম ওর পরের প্রশ্ন 157,
A charged particle having dipped velocity of 7.5 into 10 to the power minus 4 meter per second in an electric field of 3 into 10 to the power minus 10 volt per meter has a mobility in meter square volt inverse second inverse of. ওকে, আমরা মোবিলিটি সমান কি জানি? মোবিলিটি বোঝায় যে পার ইউনিট ইলেকট্রিক ফিল্ডে যেই পরিমাণ ডিপ ভেলোসিটি থাকে, তার মানে মোবিলিটি সমান আসবে ডিপড ভেলোসিটি ভিডি ডিভাইডেড বাই ইলেকট্রিক ফিল্ড। তো সিম্পলি মান বসাবো, ভিডির মান দেওয়া আছে 7.5 into 10 to the power minus 4, এর মান দেওয়া আছে 3 into 10 to the power minus 10। সিম্পলি থেকে কেটে যাবে, আসবে 2.5 into 10 to the power 6। এটা হবে সঠিক উত্তর। সো সঠিক অপশান হবে অপশান নাম্বার 4, 2.5 into 10 to the power 6। একদম পরের প্রশ্ন দেখো 158, টেকিং ইনটু অ্যাকাউন্ট অফ দ্য সিগনিফিকেন্ট ফিগার। ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 9.99 মিটার মাইনাস 0.0099 মিটার? তো দেখো এর বিয়োগ করার কোনো প্রয়োজন নেই, এখানে যে অপশানগুলো দেখাচ্ছে তার মধ্যে দেখো অপশানের সেটাই উত্তর হবে। দেখো প্রত্যেকটাতে 2 ডেসিমেল প্লেস পর্যন্ত দেওয়া আছে, দেখছো? এদের দেখো মিনিমাম ডেসিমেল প্লেস কত আছে 2 করে, তার মানে এদের বিয়োগফলটা যে অ্যান্সার হবে তারও কিন্তু অবশ্যই হতে হবে 2 মিনিমাম ডেসিমেল প্লেস। তো দেখো একমাত্র যে অ্যান্সারটা আছে 9.98 ওটাই হবে সঠিক, মিনিমাম ডেসিমেল প্লেস 2 আছে। তো এবার কোশ্চেন নাম্বার 159, 159, দ্য এনার্জি ইকুইভ্যালেন্ট অফ 0.5 গ্রাম অফ সাবস্টেন্স ইজ। এনার্জি ইকুইভ্যালেন্ট বের করতে বলছে। সিম্পলি এখানে আইনস্টাইনের ভর শক্তির তুল্যতা সূত্র লাগালে হবে E = mc²। এমটা আছে 0.5 গ্রাম, গ্রাম আছে তাহলে ওটাকে কেজি করে নিই। কেজি করলে কী করতে হয়? 1000 দিয়ে ভাগ, মানে 10 to the power minus 3 ইন্টু সির মান আমরা কত জানি 3 into 10 to the power 8, দুটো থাকবে তাহলে স্কোয়ার করলে 10 to the power 8। এর আমরা হিসাব করলে দেখো কী আছে, এখানে 3 3 9, 9 5 45, 45 দশমিক আছে মানে 4.5 into 10 to the power 13। ওকে, সো কারেক্ট অপশান ইজ অপশান নাম্বার 4, 4.5 into 10 to the power 13 এত জুল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 160, 160, এখানে একটা ইউরেনিয়ামের আইসোটোপ নিয়েছে, তাকে বোমবার্ড করেছে উইথ এ নিউট্রন। ওকে, একটা নিউট্রন দিয়ে তাকে বোমবার্ড করেছে, ইট জেনারেটস ক্রিপ্টন তৈরি করছে এবং 3 নিউট্রনস। তাহলে বলছে ওর সঙ্গে আর কি তৈরি হবে? ওকে, তো দেখো এখানে যেটা বলেছে ইউরেনিয়াম 235 আর 92 আছে। ওকে, বলছে এটা নিউট্রন দিয়ে রিয়াকশান করেছে, তাহলে নিউট্রনের হয় 10 করলে কি হবে? বলছে ক্রিপ্টন 89 36 তৈরি হবে আর 3টা নিউট্রন তৈরি হবে। এইটা ওর সঙ্গে আর কি তৈরি হবে? আমি ধরি তাহলে কিছু তৈরি হবে, মানে এক্স তৈরি হবে ধরি আমি, সাপোজ। আমার সিম্পলি নিয়ম কি হয়, এর মাথার সমস্ত সংখ্যাগুলো এদিকেও যা হয় এদিকে যেন টোটালটা সেটা হয়। এদিকে মোট কত আছে? এদিকে আছে 2 3 5 প্লাস 1 আর ওদিকে আছে 89। আচ্ছা, এর 1 করে 3টা মানে 3, আর ওর কত হবে জানিনি, ধরো এক্স আছে ওর, তাহলে এখান থেকে এক্সের মান বের করো। এটা যোগ করলে কত হবে? 236 মাইনাস এটা যোগ করলে 92, এটা বিয়োগ করলে দেখো 144 আসে। তার মানে এখানে এমন একটা মেটেরিয়াল আসবে যার মাস নাম্বার হবে 144। যেহেতু এটা চলে আসছে আর বাকি নিচের ক্যালকুলেশনটা করা দরকার নেই, কারণ যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে একমাত্র অপশান নাম্বার 3 যেটা আছে তার মাসতে দেখো 144 আছে, তার মানে কারেক্ট অপশান হবে অপশান নাম্বার 3। এইভাবে আর কি বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সাম তোমাকে দেখে বুঝে যেতে হবে যে অপশানগুলোর মধ্যে কোনটাকে তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে, ওকে, ওর পরে যে প্রশ্নটা আছে 161, এ শর্ট ইলেকট্রিক ডাইপোল হ্যাজ এ ডাইপোল মোমেন্ট অফ 16 into 10 to the power minus 9 কিলোমিটার। The electric potential due to the dipole at a point at a distance of 0.6 meter from the center of the dipole, situated on a line making an angle of 60 degree with the dipole axis is. Okay, তো এখানে ক্যালকুলেট করতে বলছে ইলেকট্রিক পোটেনশিয়াল ভি। আমরা ভির ফর্মুলা কি জানি? ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে বলছে। ভির সূত্র কি হয়? কেপি কস থিটা বাই আর স্কোয়ার। কেটা কি? কেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের জন্য যে ভ্যালু আর কি, অর্থাৎ
ওখানে যে ডাটাটা দেওয়া আছে দেখো এসআই পদ্ধতির জন্য 1/4πε0 সেই মানটা, তার মান কত দেওয়া আছে 9 × 10⁹ গেল। পিটা হচ্ছে ডাইপোল মোমেন্ট যেটা দেওয়া আছে, মানে 16 × 10⁻⁹। অ্যাঙ্গেল বলা আছে 60, মানে cos 60 ডিভাইডেড বাই r স্কোয়ার, আর এর মান আছে 0.6, মানে তার স্কোয়ার। এটা মোটামুটি দেখো হিসাব করলে 200 আসবে, তাহলে এটা হবে রাইট অ্যান্সার 200 ভোল্ট। সো ফ্রম দ্য গিভেন অপশন 4 ইজ দ্য রাইট, 200 ভোল্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 162, a cylinder contains hydrogen gas at pressure of 249 kilopascal and temperature 27 degree. Its density is, এখানে তোমাকে ডেনসিটি বের করতে বলছে। আমরা ফর্মুলা কি জানি, আমরা পিভি সমান জানি এন আর টি হয়, ঠিক। আবার যে মোল সংখ্যা এন, এর মান কি হয় স্মল এম বাই ক্যাপিটাল এম, তো মান বসাও এখানে স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু আর টি, এদিকে যেমন পিভি আছে থাকলো। ডেনসিটি করতে বলছে, যে আমরা ডেনসিটির সূত্র কি জানি, রো সমান হয় এম বাই ভি, এইটা মানে এম বাই ভির মান বের করতে হবে। আচ্ছা, তাহলে ভিটাকে এদিকে পাঠাই, এমটাকে এদিকে করি, তাহলে আসবে পি এম সমান এম বাই ভি ইন্টু আর টি। তাহলে এখান থেকে এম বাই ভি সমান কী আসবে, ডেনসিটি রো সমান হয় এম বাই ভি, সেটা সমান আসবে পি এম বাই আর টি। সিম্পলি মান বসাও, পির মান প্রেসার যেটা দেওয়া ছিল সেটা দেখা দেওয়া ছিল 249, অত কিলো পাস্কেল, কিলো মানে 10⁻³ বোঝায়। হাইড্রোজেন গ্যাস বলছে, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে তার মাস নাম্বার কত হয় 2, এটা আমরা জানি। আর এর মান তো দেওয়া আছে 8.3, আর টি 27 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, ওকে কেলভিন করলে 273 যোগ মানে আসবে 300। এটা হিসাব করলে একদম সিম্পল আসবে, যেটা 0.2 kg/m³। ওকে, সো রাইট আনসার ইজ অপশন নাম্বার 4, 0.2 kg/m³। পর কোশ্চেন নাম্বার 163, দ্য অ্যাভারেজ থার্মাল এনার্জি ফর এ মনোঅ্যাটমিক গ্যাস ইজ, ওকে মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে তার এনার্জি বের করতে হবে। ওকে, আমরা জানি যে ফর ইচ অফ দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম, প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার জন্য এনার্জি হয় ½ kT করে, ½ kBT বোলজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে। তো যদি তুমি এর 3 ডাইমেনশনাল প্লেসে করতে চাও আর কি, তাহলে এর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আসবে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি 3 × ½ kT, মানে আসবে মোট 3/2 kBT, ঠিক আছে। অ্যান্সার ইজ 3/2 kBT। সো রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার 4। তো ইন দ্য ভেরি নেক্সট কোশ্চেন নাম্বার 164, এখানে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে, একটা কালার কোডিং আছে, প্রথম আছে ইয়েলো, তারপর ভায়োলেট, তারপর ব্রাউন, তারপর গোল্ড। বলছে দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড টলারেন্স রেসপেক্টিভলি আর। ওকে, এই কালার কোডিংগুলো থেকে রেজিস্ট্যান্স বের করার জন্য আমরা একটা সেই ডায়লগ শিখছিলাম, সে কী ছিল, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ, রাইট। সো তোমরা যদি সেই ডায়লগটার দিকে দেখো, তাহলে ইয়েলো কত নম্বরে ছিল, ওখানে ইয়েলো ছিল 4 নম্বর, ইয়েলোর নম্বর ছিল 4। ভায়োলেট ছিল 7, আর ব্রাউন আছে, ব্রাউনের ছিল 1, এভাবে ছিল। তাহলে আমার রেজিস্ট্যান্সের লেখার নিয়ম কী হতো, প্রথম দুটো পরপর বসে যেত, মানে 4, 7 পরপর বসতো, ইন্টু 2 নম্বরটা আসতো 10⁻⁴ মাথায়, মানে 10⁻⁴। তাহলে কত আসবে, এটা 470 এত ওহম। ওর সঙ্গে একটা টলারেন্স দেওয়া আছে, বলছে গোল্ডের কোটিং দেওয়া আছে, গোল্ড মানে আমরা জানি কি 5% এরর হয়, তাহলে ওভারঅল কত হবে 470 ±5%, 470 ওহম ±5%। সো কারেক্ট অপশান ইজ অপশান নাম্বার 2, 470 ওহম 5%। একদম ওর পরের একটা প্রশ্ন আছে, হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রার প্রশ্ন দিয়েছে একটা, ট্রুথ টেবিল খুঁজতে হবে সঠিক কোনটা। ওকে, সার্কিটে দেখো এভাবে দেওয়া আছে, দুটো নট গেট এভাবে লাগানো আছে, ওর উপর একটা অর গেট এখানে লাগানো আছে, ঠিক আছে। ধরো তুমি এখানে এ দিয়েছো, এটা বি দিয়েছো, দুটো ইনপুট,
নট গেট মানে কি এখানে কী পাবে তুমি, এটা এ দিলে হবে এখানে এ বার, বি দিলে হবে বি বার বা বি নট যাই বলো। আচ্ছা এটা অ্যাকচুয়ালি নর গেট দেওয়া আছে, দেখো অরের সঙ্গে একটা নট লাগানো আছে, তাহলে আসবে এ বার প্লাস বি বারের হোল বার। তাহলে এটাকে ভাঙার নিয়ম এরকম, তুমি ইজিলি ভাবে করতে পারো এটাকে এ বার তার বার ডট বি বার তার বার, কারণ আলটিমেট যেটা পাবে এখান থেকে শুধু এ ডট বি। তার মানে সিম্পলি দুটো ইনপুটকে মাল্টিপ্লাই করলে যা আসে সেটাই হবে এর আউটপুট। তাহলে দেখো অপশানে দেওয়া যে ট্রুথ টেবিলগুলো আছে সেগুলোর দিকে তাকাও, প্রথম যে অপশানটা আছে দেখো এ বি 0 0 0 0 ওয়াই আছে 1, ওটা কখনোই হবে না, কারণ এ বি গুণ করলে যেটা আসে সেটাই হবে ওয়াই, ওটা হবে না। 0 0 গুণ করলে 1 হবে না। 2 নম্বর অপশানের প্রথম যেটা আছে দেখো 0 0 গুণ করলে 1, ওটাও হবে না। 3 নম্বরে যেটা আছে দেখো সেটা 0 0 গুণ করলে 0 হতে পারে অবশ্যই, 0 1 গুণ করলে 0 হতে পারে, 1 0 গুণ করলেও 0 হবে, ঠিক আছে, 1 1 গুণ করলে 1 হবে, বাহ, এই 3 নম্বর অপশানটা মিলে গেল। 4 নম্বর যে অপশানটা ছিল তার 2 নম্বর পয়েন্টটা মিলবে না, দেখো 0 1 গুণ করলে 1, এটা কখনো হয় না, 0 1 গুণ করলে 0 হয়, তার মানে সঠিক অপশান হলো আমার অপশান নাম্বার 3। নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 166, এ রেজিস্ট্যান্স ওয়ার কানেক্টেড ইন দ্য লেফট গ্যাপ অফ এ মিটার ব্রিজ ব্যালেন্সড a 10 ohm resistance in the right gap at a point which divides the bridge wire into 3:2. If the length of the resistance wire is 1.5 meter, then the length of 1 ohm of the resistance wire is okay. একটা মিটার ব্রিজ থেকে প্রশ্ন পড়ছে, খুব ভালো একটা প্রশ্ন। তো দেখো একটা মিটার ব্রিজ এরকম হয়, তোমরা জানো, এভাবে থাকে, এখানটাতে 1 মিটারের তার ইউজ করা হয়, ঠিক, এখানে একটা গ্যাপ থাকে, এখানে একটা গ্যাপ থাকে, এই গ্যাপে বলা আছে রাইট গ্যাপে একটা রেজিস্ট্যান্স ইউজ করা হচ্ছে যেটা হচ্ছে 10 ওহম বলে দিয়েছে, আর এই গ্যাপটাতে এখানে কত রোধ বলেনি, কিন্তু এখানে একটা তার ইউজ করছে বলছে এইভাবে, আর যে এখান থেকে যে জকিটা আসে জকিটা এমন জায়গায় টাচ করছে ও এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে রেশিও তৈরি করছে 3:2, মানে এদিকটা 3 এদিকটা 2, ঠিক আছে। প্রথম তো রিলেশান জানো, আমার সে নিয়ম কী হতো, এইটা হতো পি, এইটা হতো কিউ, এইটা হতো আর, এটা হতো এস। আমার নিয়মে কী ছিল, যদি ব্যালেন্স কন্ডিশনে থাকে তাহলে আসতো পি বাই কিউ সমান আর বাই এস। এখান থেকে আননোন যেটা আছে আর, তো আর এর মান কী আসতে থাকে এখান থেকে, আর এর মান তুমি পাবে পি বাই কিউ ইন্টু এস। মানুষ দেখো পি বাই কিউ কী ছিল 3/2, তাহলে 3/2 ইন্টু, আর এসটা কত আছে, এস আছে তোমার 10 ওহম, ওখানে 10, তাহলে দেখো গুণ করলে এটা 5 5 থেকে 15 ওহম, তাহলে এখানে রোধটা কিন্তু 15 ওহম, কিন্তু কোশ্চেন ওটা বলেনি, কোশ্চেনে বলে দিয়েছে এই তারটা লম্বায় আছে 1.5 মিটার। তাহলে তুমি কি পাচ্ছ এখানে, যে 15 ওহমের রোধ সেটা হয় 1.5 মিটারের জন্য। প্রশ্নে বলছে যে তাহলে 1 ওহম কত মিটারে হবে, তাহলে 1 ওহম হতে গেলে কত মিটার লাগে, দেখো সিম্পল নিয়ম কী হবে, তাহলে 1.5/15 মানে আসবে 1/10 এত মিটার, মানে এটা আসবে 1 × 10⁻⁻1 এত মিটার। তাহলে দেখো এখানে সঠিক অপশান যেটা আসবে অপশান নাম্বার 4 যেটা আছে 1.0 × 10⁻⁻1 মিটার। ওকে, নেক্সট প্রশ্নটা বলছে 167-এ, ফাইন্ড দ্য টর্ক অ্যাবাউট দ্য অরিজিন when a force of 3J Newton acts on a particle whose position vector is 2K vector কত মিটার। ওকে ওকে, তো এখানে তোমাকে টর্ক বের করতে বলছে টাউ। আমরা টাউ সমান কি জানি, টাউ ভেক্টর সমান হয় আর ক্রস এফ, ঠিক। তো দেখো সিম্পলি মানুষ এখানে পজিশন ভেক্টর যেটা দেওয়া আছে 2K আর ফোর্স যেটা দেওয়া আছে 3J আছে। তো দেখো সিম্পল কী হবে, 3 2 6, আর এখানে ক্রস প্রোডাক্ট হয়ে আছে কে ক্যাপ ক্রস জে ক্যাপ। আমরা সে ক্রসের নিয়ম জানতাম, সে মানে হচ্ছে এখানে আই, এখানে জে, এখানে কে, কার সঙ্গে কী হচ্ছে, কের সঙ্গে জে, কের সঙ্গে জে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, ঘড়ি কাটার বিপরীতে, তার মানে এটা গুণ করলে আই হবে কিন্তু -i হবে, তাহলে আসবে -6i ক্যাপ। তাহলে দেখো সঠিক অপশান আসবে অপশান 1 -6i ক্যাপ নিউটন ইন্টু মিটার। একদম ওর পরের প্রশ্ন দেখো 168-এ, এ ওয়্যার অফ লেন্থ এল, এরিয়া অফ ক্রস সেকশন এ is hanging from a fixed support. The length of the wire changes to L1 when mass m is suspended from its free end.
দ্য এক্সপ্রেশন ফর ইয়ং মডিউলাস ইজ। ওকে, আমরা ইয়ং মডিউলাস সম্পর্কে কি জানি? ওয়াই সমান হয় পীড়ন বাই বিকৃতি। ঠিক, পীড়ন বাই বিকৃতি মানে স্ট্রেস বাই স্ট্রেন। ঠিক, এখানে প্রশ্নে কি বলা আছে? একটা উপরে সাসপেন্ড থেকে একটা রড ঝুলতিছে, যার প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল। এখন ওখান থেকে একটা ভরকে ঝুলিয়ে দেওয়ার জন্য দৈর্ঘ্যটা বেড়ে হয়ে গেছে L1। আগে ছিল এল এতটা, এখন বেড়ে L1 হয়ে গেছে। ভরটা ছিল এম। ভর যদি এম হয় তাহলে পৃথিবী কি ওজনে টানবে? mg দিয়ে। ঠিক, তাহলে পীড়ন সমান কি হয় মনে আছে? পীড়ন সমান হয় সেই বল বাই ক্ষেত্রফল। এখানে বল মানে কি আছে? mg, আর ক্ষেত্রফল মানে তারের যেটা ক্রস সেকশন আছে a, তাহলে mg বাই a, এটা হলো পীড়নের মান। স্ট্রেস আর স্ট্রেন কি হয়? কি পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে ডিভাইডেড বাই আগে কত দৈর্ঘ্য ছিল। ঠিক, ডেল এল বাই এল। আর দৈর্ঘ্যের পরিবর্তন ডেল এল এর জায়গায় কি লিখতে পারি? হয়েছে L1, আগে ছিল এল, তাহলে L1 বিযুক্ত এল। এখানে লিখবো L1 বিযুক্ত এল। ঠিক, একটু সাজানো ব্যাপারটা দেখো, এলটা উপরে উঠে যাবে, তাহলে উপরে থাকবে mgl, আর এটা নিচে নামবে, নিচে হবে তাহলে a ইন্টু L1 মাইনাস এল। এটা তাহলে এটাই রাইট অ্যান্সার। আর অপশান অনুযায়ী অপশান নাম্বার 2 যেটা আছে সেটা হবে কারেক্ট অপশান। নেক্সট কোয়েশ্চেন 169 বলছে এ 40 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার ইজ কানেক্টেড টু এ 200 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাই। The RMS value of the current in the circuit is nearly what? এখানে আমার যেটা বলছে IRMS বের করতে হবে, RMS কারেন্ট। RMS কারেন্টের ফর্মুলা কি হয়? VRMS। আমরা I সমান কি জানি? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এখানে রেজিস্ট্যান্স নেই, ক্যাপাসিটার আছে, তো তার জন্য কি হবে? XC। এটা হচ্ছে ক্যাপাসিটারের জন্য। আচ্ছা, মান বুঝাও। তোমার VRMS এর মান দেওয়া আছে দেখো 200 ভোল্ট, 200। আর XC ক্যাপাসিটারের জন্য হয় 1/ωc। তার মানে ওমেগা সিটা উপরে উঠবে, তাহলে আলটিমেট আসবে 200। আচ্ছা, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হয় ওমেগা। ওমেগার মান কত আমরা জানি? 2πf। এটা তাহলে ওমেগার জায়গায় লিখো ইন্টু 2πf। এফ দেখো প্রশ্নে বলা আছে 50 হার্জে যোগ করছে এসি সাপ্লাই, তাহলে এফের মান 50 ইন্টু সি আছে, সি হচ্ছে ধারকত্ব। ধারকত্ব আছে 40 মাইক্রোফ্যারাড দেওয়া আছে, তাহলে 40 ইন্টু 10⁻⁻⁶। বাস জাস্ট এটাকে হিসাব করলেই যা হবে সেটাই উত্তর। এটা হিসাব করলে মোটামুটি আসবে 2.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ওটাই অ্যান্সার। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান নাম্বার 1 যেটা আছে, প্রথম অপশানটা 2.5 অ্যাম্পিয়ার, ওটাই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 170 এ বডি weighs 72 Newton on the surface of the earth. What is the gravitational force on it at a height equal to half the radius of the earth? আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের সূত্র কি জানি? F সমান হয় Gmm/r²। ঠিক, এটা কখন হয়? যদি কোনো বস্তু আর্থের সারফেসে থাকে, হ্যাঁ, এর রেডিয়াস হয় আর। এখন বলছে ওই সারফেসের উপরে ব্যাসার্ধের অর্ধেক উচ্চতা, মানে এতটা পর্যন্ত উঠছে, যার উচ্চতা হচ্ছে r/2, তাহলে ওখানে কী পরিমাণ ফোর্স হবে? আমি তাহলে প্রথমটা ধরি F1 ফোর্স ছিল, পরেরটা F2 হবে, সেটা কত হবে? Gmm, তখন ডিসটেন্স কত হবে? r + r/2, r + r/2 তার হোল স্কোয়ার। এটা তাহলে হিসাবে কি আসবে? এটা যোগ করলে 3/2 আসে, তার মানে Gmm/3/2 অফ r এর হোল স্কোয়ার। 3/2 এর স্কোয়ার আছে, এটা উপরে উঠলে কত আসবে? 4/9 ইন্টু, আচ্ছা দেখো বাকিটা যেটা আছে অর্থাৎ Gmm/r², ওটা তো ছিল প্রাথমিক বলটা F1, তাহলে হবে 4/9 অফ F1। আর বলা আছে যখন সারফেসে ছিল তখন ওয়েট ছিল, এটার মান ছিল F1 এর মান ছিল 72, F1 ছিল 72, তাহলে সিম্পলি 72 দ্বিগুণ লাগাও, এটা 4 ছিল, 8×4 32 নিউটন। 32 নিউটন, এটা হবে সঠিক উত্তর। সো অপশান অনুযায়ী অপশান নাম্বার 4 32 নিউটন ওটা। নেক্সট যে প্রশ্নটা আছে 171 an electron is accelerated from the rest through a potential difference of v volt if the de Broglie wavelength of electron is 1.227 into 10⁻⁻2 nanometer, the potential difference is okay.
আমরা ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের সূত্র জানতাম কি ছিল, ল্যামডা সমান হতো h/√2m/EV। এইভাবে এবার পার্টিকুলার বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সামের জন্য আর কি তুমি যদি এই সমস্ত কনস্ট্যান্টের মান বসিয়ে বসিয়ে ক্যালকুলেশন করার কথা ভাবো আর কি, তাহলে কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে এখানে। এই জন্য এর একটা শর্ট ফর্মে লেখা হয় আর কি, কনস্ট্যান্টের মানগুলো বসিয়ে দেখা গেছে 12.27 এরকম একটা মান হয়। 12.27 বাই শুধু ভিটা থাকে নিচে √v, ওটা বেরায় আর্মস্ট্রং অর্ডারে বেরায় ওটা। ল্যামডা সমান 12.27 বাই √v, ওটা আর্মস্ট্রং। ঠিক আছে, এটা আছে আর্মস্ট্রং অর্ডারে, কিন্তু দেখো তোমার প্রশ্নে বলা আছে ন্যানোমিটার রেঞ্জে। তো এটাকে যদি ন্যানোমিটারে করতে চাও সিম্পলি এটা এসে যাবে এই দশমিকটা এক ঘর সামনের দিকে এগিয়ে আসবে, মানে আসবে 1.227 ডিভাইডেড বাই √v, এটা আসবে ন্যানোমিটারে। ঠিক আছে, তো এবার তুমি দেখো সিম্পলি তোমাকে এই ভির মানটা বের করতে বলছে, √v ছিল এটা, তো রুট তুলতে গেলে তোমাকে স্কোয়ার করতে হবে, তাহলে এগুলো সব স্কোয়ারে চলে আসবে। তাহলে এখান থেকে ভির মান তুমি যেটা পাবে আর কি 1.227 তার স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার। আমি একবার ল্যামডার মান বসিয়ে দিচ্ছি, তার স্কোয়ার করে দেবো। ঠিক আছে, ল্যামডার মান দেখো দেওয়া আছে 1.227 × 10⁻², তার স্কোয়ার করে দিচ্ছি, আর ল্যামডা স্কোয়ার হবে এটা। সিম্পলি দেখো এখানে 1.227 এর স্কোয়ার ওটা কেটে যাবে, শুধু এইটা থাকবে, এটা নিচে -2 তার স্কোয়ার মানে নিচে -4, উপরে উঠলে 10⁴ হবে, এত ভোল্ট। তাহলে অপশান অনুযায়ী অপশান নাম্বার 2 যেটা আছে 10⁴ ভোল্ট, ওটাই হবে কারেক্ট অ্যান্সার। তো দেখো একদম ওর পরে যে প্রবলেমটা আছে, কোয়েশ্চেন নাম্বার 172, এ রে ইজ ইনসিডেন্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I on one surface of a small angle prism with angle of prism A and emerges normally from the opposite surface. If the refractive index of the material of the prism is mu, then the angle of incidence is nearly equals to what? তো এখানে যেটা বলেছে আর কি, এটা প্রিজম আছে এভাবে, এটা স্মল অ্যাঙ্গেল প্রিজম, মানে এই অ্যাঙ্গেলটা একটু স্মল হয় আর কি, ক্ষুদ্র অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা এই অ্যাঙ্গেল আছে, রেটা এভাবে পড়ছে এসে, আমাদের নিয়ম হয় এভাবে যায়, বলছে ওটা সেকেন্ড সারফেসে নর্মালি পড়েছে আর কি, এই সেকেন্ড সারফেসের সঙ্গে নর্মাল হয়ে আছে ওটা। আচ্ছা, আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কী হয়, এর সঙ্গে পারপেন্ডিকুলার টানতে হয়, এইভাবে করতে হয়। এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I। ওকে, আচ্ছা এই ডায়াগ্রাম থেকে আমি আর এর মান কী পাবো, দেখো এই অ্যাঙ্গেলটা তো 90 আছে বলেই দিচ্ছে ওরা, ঠিক তো? তাহলে এটা যদি 90 হয়, আবার দেখো এটা যদি পারপেন্ডিকুলার হয় এই অক্ষের উপর, তাহলে এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো তাহলে এই দুটো অ্যাঙ্গেল যোগ করলে 90 180 হয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এই যেটা অবশিষ্ট অ্যাঙ্গেল আছে ওটা নিশ্চয়ই এই এক্সট্রা অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান হবে, এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান হবে, মানে এই অ্যাঙ্গেলটা হবে A। আর এই অ্যাঙ্গেলটা কী বোঝায়, এটা সেই অ্যাঙ্গেল অফ রিফ্রাকশান আর এর মান হয়। তাহলে এখান থেকে পাচ্ছি আমি আর এর মান হচ্ছে A। তোমাকে বের করতে বলছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I এর মানটা বের করতে হবে। তো সিম্পলি একদম স্নেলের সূত্রে লাগাই আমরা। স্নেলের সূত্র কী ছিল, মিউ সমান ছিল sin I/sin r, এইটা মান বসাও। দেখো sin I থাকবে, আর এর জায়গায় A বসে যাবে, মানে sin A। আবার দেখো বলা আছে এখানে স্মল অ্যাঙ্গেল প্রিজম, তার মানে অ্যাঙ্গেলগুলো এখানে সব ক্ষুদ্র ক্ষুদ্র, তার মানে তুমি চাইলে sin I এর জায়গায় লিখতে পারো শুধু I, আর sin A কে লিখতে পারো শুধু A, মানে I/A। তাহলে দেখো মিউ সমান তুমি কি পেলে I/A, তাহলে I সমান কি আসবে, মিউ ইন্টু A। বুঝলে? সো ফ্রম দ্য গিভেন অপশান 1 I equals to mu A is the right answer. Next question number 173, the solids which have the negative temperature coefficient of resistance are. Okay, very good question. For this particular question একটা ব্যাপার মনে রাখবে, আমরা এটা অলরেডি জানি যে কোনো রকম সেমিকন্ডাক্টর ডিভাইস যেগুলো হয়, সেমিকন্ডাক্টর ডিভাইসের ক্ষেত্রে যদি তুমি উষ্ণতা বাড়াও তাহলে তার রোধ আস্তে 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 করে কমে, আর এই ব্যাপারটাকেই বলা হয় নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। তার মানে যদি তুমি উষ্ণতাকে বাড়াও রেজিস্ট্যান্স কমতে থাকবে, একটা বাড়লে একটা কমে, এই জন্য এটা হচ্ছে নেগেটিভ কোএফিসিয়েন্ট বলা হয়। ঠিক আছে, তো এই ব্যাপার আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখতে পাই অবশ্যই, কিন্তু একটা বিষয় মনে রাখবে, যেগুলো ইনসুলেটর থাকে ইনসুলেটরগুলোর ক্ষেত্রেও কিন্তু খুব হাই টেম্পারেচারে গিয়ে তার কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করা যায়, সেখানেও কিন্তু আস্তে আস্তে করে তারপর উষ্ণতা বাড়ালে তার রেজিস্ট্যান্স কমতে থাকে, অর্থাৎ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্সটা দেখা যায়। ঠিক আছে, সুতরাং এখানে যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। ঠিক আছে।
So from the given option, option 2, insulator and semiconductors is the right answer. একদম ওর পরে 174, in a certain region of space with volume 0.2 meters cube, the electric potential is found to be 5 volt throughout. The magnitude of electric field in this region is, okay, as here mentioned, the potential is same throughout. That means it indicates the equipotential plane, অর্থাৎ সমবিভব তল। তোমরা জানো ব্যাপারটা, যেমন তোমরা ওই স্ফেরিক্যাল সেল ওই ব্যাপারটা ভাবতে পারো। তো ওখানে যেহেতু দেখো পোটেনশিয়ালটা থ্রু আউট দ্য সিস্টেমে 5 ভোল্টে ফিক্সড বলা আছে, তাহলে ওখানে কিন্তু অবশ্যই ইলেকট্রিক ফিল্ড হবে 0, ঠিক আছে। সো কারেক্ট অপশান ইজ অপশান 3, 0। নেক্সট 175, light with a average flux of 20 watt per semi square falls on a non-reflecting surface at normal incidence having surface area 20 semi square. The energy received by the surface during time span of 1 minute is, okay, আমরা জানি পাওয়ার সমান কি হয়, ওই যে ফ্লাক্সগুলো পড়ছে লাইট ফ্লাক্স যাইগুলো, ফ্লাক্স ইনটু ওর এরিয়া, কতটা এরিয়া জুড়ে পড়ছে, ঠিক আছে। তো দেখো ফ্লাক্সও আছে 20, এরিয়াও বলা আছে 20, মানে এটা হবে 400 ওয়াট এটা। কিন্তু এখানে চাইছে যে ওখানে তাহলে কি পরিমাণ 1 মিনিট সময়ে এনার্জি পাওয়া যাবে। এনার্জির সূত্র কি হয়, আমরা পাওয়ার সমান কি জানি, এনার্জি বাই টাইম। তাহলে এনার্জি সমান কি আসবে, পাওয়ার ইন্টু টাইম। দ্যাট মিনস পাওয়ার যেটা বেরিয়েছে ওইটা ইন্টু টাইম, পাওয়ার বেরিয়েছে 400, সময় আছে 1 মিনিট, 1 মিনিট মানে সেকেন্ডে করলে হয় 60 সেকেন্ড, মানে ইন্টু 60, তাহলে আসবে দেখো 6 4 24 000 এত জুল, 24 ইন্টু 10⁻³ এত জুল, ঠিক আছে। সো ফ্রম দ্য গিভেন অপশান, অপশান 1, 24 ইন্টু 10⁻³ জুল ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 176, the capacitance of a parallel plate capacitor with air as medium is 6 microfarad. অর্থাৎ বলছে যখন এয়ার মিডিয়াম ইউজ করছে তখন ক্যাপাসিটরের ভ্যালু ছিল 6 মাইক্রোফ্যারাড। তারপর বলছে with the introduction of an dielectric medium the capacitance become 30 microfarad. The permittivity of the medium is, okay, আমরা যে কোনো ডাইইলেকট্রিক মিডিয়ামের উপস্থিতিতে প্রেজেন্টে সির ভ্যালু কি জানতাম, কে এপসাইলন 0 a/d। এইটা এই কেটা ছিল ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, মানে যেই মিডিয়াম যেই মেটেরিয়াল দিয়ে তৈরি তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে। আর যদি এই কাজটা আমি যদি ফ্রি স্পেসে করতাম, মানে যেখানে ফ্রি স্পেস বা এয়ার স্পেস বলো তুমি, ঠিক আছে, যখন আমি মেটেরিয়ালটা এয়ার ইউজ করব তখন সিম্পলি কেটা 1 হয়ে যেত, আর তখন আসতো কি শুধু 0 a/d, শুধু কেটা 1 হয়ে যেত। এটাই থেকে তুমি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান কি পাবে, কের মানটা, কের মান পেতে গেলে দেখো তুমি যদি এইটা ভাজিত এইটা করো, এইটা ডিভাইড বাই এইটা, তাহলে দেখো বাকি সব কেটে যদি থাকে কে, তাহলে কের মান আসবে c/c0, এই ব্যাপারটা করতে হবে। এবার যে ডাটা দেখো সাপ্লাই আছে বলছে ফ্রি স্পেসের তখন তার ক্যাপাসিটেন্সের ভ্যালু ছিল 5 মাইক্রোফ্যারাড, আর যখন ওই মেটেরিয়ালটা ইউজ করছে তখন হচ্ছে 30 মাইক্রোফ্যারাড, তাহলে কত হচ্ছে 5 6, তাহলে কে এর ভ্যালু হলো, এই যে কে এর ভ্যালু বেরালো ওটাই তো ছিল আমার সেই এপসাইলন আর, ঠিক, অনেকে এপসাইলন আর লিখে কেউ লেখা যায়, ঠিক আছে। প্রশ্নে বলা আছে পারমিটিভিটি ক্যালকুলেশন করতে হবে। তো পারমিটিভিটির সূত্র কি হয়, পারমিটিভিটি সমান হয় এপসাইলন 0 ইন্টু এপসাইলন আর। তো সিম্পলি তুমি মান বসাও, তোমার প্রশ্নে এপসাইলন 0 এর মান যেটা দেওয়া ছিল 8.85 ইন্টু 10⁻12, আর এপসাইলন আর এখানে কত বেরালো, যেটা কে এর ভ্যালু ছিল এটা সিম্পলি একটু হিসাব করে নিলে উত্তর চলে আসবে। এটা হিসাব করে যেটা আসে আর কি 0.44 ইন্টু 10⁻10 এত কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার-2। So from the given option, option 1, 0.44 into 10⁻10 coulomb square Newton inverse meter-2 is the right answer. Or 177, the energy required to break one bond in DNA is 10⁻20 joule. This value in electrovolt is nearly.
তোমাকে সিম্পলি এখানে যে প্রশ্নটা বলছে জুলকে ইলেকট্রোভোল্টে কনভার্সন করতে হবে। এই ডিএনএ দেখে এসব দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা যে রিলেশন জানি 1 ইলেকট্রোভোল্ট 1 ইলেকট্রোভোল্ট কত জুলের সমান হয়? একটা ইলেকট্রনের আধান যত হয় মানে 1.6 × 10⁻⁻19 এত জুল। একটা ইলেকট্রনের যে আধান হয় সেই অ্যামাউন্ট জুলে হয়, ঠিক আছে? 1 ইলেকট্রোভোল্ট সমান। তো তাহলে আমার প্রশ্ন বলছে যে 10⁻⁻20 জুল সেটা কত ইলেকট্রোভোল্টের সঙ্গে সমান হবে? সিম্পলি ঐচ্ছিক নিয়মে লাগাবে, এইটা বাই এইটা হয়ে যাবে, মানে হিসাব করলে যেটা আসবে আর কি ইলেকট্রোভোল্টে 10⁻⁻20 ডিভাইডেড বাই 1.6 × 10⁻⁻19। এটা হিসাব করলে আমরা অ্যাপ্রক্সিমেট 0.06 এত ইলেকট্রোভোল্ট আসবে। সো ফ্রম দ্য গিভেন অপশন 1 0.06 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা আছে 178 ডাইমেনশনস অফ স্ট্রেস আর, অর্থাৎ স্ট্রেস মানে পীড়ন, পীড়নের মাত্রা বের করতে বলছে। আমরা স্ট্রেস মানে যেটাকে পীড়ন বলি, পীড়ন সময় আমরা কি হয় আমরা আগেও করছি কি ছিল বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল মানে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তো ফোর্স মানে বলের মাত্রা কি হতো mlt-2 এইটা, আর ক্ষেত্রফল মানে এরিয়া, এরিয়া মানে কি হয় বাহু ইন্টু বাহু মানে l স্কোয়ার। দেখো তাহলে কি হবে এলটা উপরে উপরে মাইনাস হবে মানে ml-1t-2, এটাই হবে পীড়নের অর্থাৎ স্ট্রেসের ডাইমেনশন। সো ফ্রম দ্য গিভেন অপশন 2 ml-1t-2 is the right answer. Next 179 two cylinders A and B of equal capacity are connected to each other via a stop clock. A contains an ideal gas at standard temperature and pressure. B is completely evacuated. The entire system is thermally isolated. The stop clock is suddenly opened. The process is. So এখানে যে প্রবলেমটা বলেছে দুটো গ্যাস সিলিন্ডার আছে, ঠিক আছে? দুটো গ্যাস সিলিন্ডার আছে পাশাপাশি, একটার নাম এ একটার নাম বি। একটাতে প্রাথমিক অবস্থায় গ্যাস ছিল, গ্যাসে ভর্তি ছিল স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে। এবার ওখানে কি ছিল দুটো চেম্বারের মাঝে একটা পাইপ দিয়ে লিঙ্ক করা ছিল, কিন্তু প্রথমে সেটা সুইচ বন্ধ করা ছিল, মানে যে ট্যাপটা আছে ট্যাপটা বন্ধ করা ছিল। এখন যদি সাডেনলি বলা হয় যে ওটা যদি ওপেন করে দেওয়া হয় তাহলে কী হবে আস্তে আস্তে করে এই গ্যাসটা ওই চেম্বারেও গিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে পড়বে। প্রাথমিক অবস্থায় কিন্তু এ ছিল শূন্য, এতে কোনো বাতাস ছিল না, কোনো গ্যাস ছিল না, কিন্তু এবার যদি খুলে দেওয়া হয় কি হবে আস্তে আস্তে করে ওই গ্যাসটা ওতেও ছড়িয়ে পড়বে। আবার বলা আছে এই সিস্টেমটা কিন্তু সিস্টেমের যে ওয়ালগুলো একদম আইসোলেটেড, এখান থেকে তাপ বাইরেও যেতে পারে না ভেতরে আসতে পারে না। তার মানে এই প্রসেসটা কিন্তু অবশ্যই হবে যেটাকে আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে, অর্থাৎ অ্যাডিয়াবেটিক। সো ফ্রম দ্য গিভেন অপশন 4 অ্যাডিয়াবেটিক ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য ভেরি লাস্ট কোশ্চেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, এবং এটা একটা স্ট্যান্ডার্ড প্রবলেম আর কি। স্ট্যান্ডার্ড মানে এর একটা স্ট্যান্ডার্ড ভ্যালু হয়, যা সেই ফর্মুলাটা মনে থাকলেই এইটা পেরে যাওয়ার কথা। প্রশ্নটা বলছে 180-তে দ্য মিন ফ্রি পাথ ফর এ গ্যাস with molecular diameter d and number density n can be expressed as, এটা ম্যাক্সওয়েলের মিন ফ্রি পাথের ফর্মুলা, স্ট্যান্ডার্ড একটা ইকুয়েশন। অপশন 4 যেটা আছে 1/√2 n πd², ওটাই হবে সঠিক উত্তর। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো তাহলে আমরা এখানেই শেষ করলাম তোমাদের নিট এক্সাম 2020-তে যে 45টা প্রশ্ন ছিল তার সমাধান। আর এবারের প্রশ্নগুলো দেখি তোমরা বুঝতে পারছো যে এবারের প্রশ্নের লেভেল কিন্তু একটু সহজই ছিল এরকম কারণে, আর প্রশ্ন সহজ হয়েছে মানে কিন্তু কাট অফ একটু বেশি যেতে পারে। আর যারা একদম নতুন ক্যান্ডিডেট আছো, যারা এইবার নিটে বসবে প্রথমবারের জন্য, তাদেরকে বলছি তোমরা এই প্রথম থেকে কিন্তু নিটের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। নিটে র্যাঙ্ক করতে গেলে কিন্তু সেখানে খুব একটা ভালো মার্কস পেতে হবে ফিজিক্সটাতেও, আর বাকি প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।